সন্ধ্যার পর সুন্দরপুর গ্রামের রাস্তা একেবারে ফাঁকা হয়ে যায়। গ্রামের মানুষ বলে এখানে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা কেউ দিতে পারে না। আমি সৌম্য, শহর থেকেই গ্রামে এসেছি এক পুরনো জমিদার বাড়ি ঘুরে দেখার জন্য। তবে আমি জানতাম না এই ভ্রমণ আমার জীবনে এত বড় রহস্য তৈরি করবে। জমিদার বাড়িটা এখন ভাঙাচোরা, কেউ সেখানে থাকে না। গ্রামের লোকজন বলে রাতের বেলা ওখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কারো সাহস নেই ওই জমিদার বাড়ির ধারে যাওয়ার। প্রথম দিন আমি বাড়িটার সামনে দাঁড়ালাম। এর বিশাল ফটক, পরিত্যক্ত অন্দরমহল আর বাতাসে ভেসে থাকা ঘণ্টার ধ্বনি আমাকে অদ্ভুত রকমের কৌতূহলী করে তুলল। গাইড আমাকে সাবধান করে বলল, সাহেব, সন্ধ্যার পরে এই বাড়ির ভেতরে যেন না। এখানে এমন কিছু আছে যা মানুষ বুঝতে পারে না। আমি হেসে বললাম, এসব কুসংস্কার। আমি দেখতে এসেছি সত্য, আর সত্যি খুঁজে বের করব। আমি সন্ধ্যার আগেই বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। ঘরের ভেতরে সব কিছু ধুলো আর জং ধরা। ভাঙা জানালাগুলো দিয়ে শীতল বাতাস ঢুকছে। হঠাৎ আমার চোখে পড়ল একটা পুরনো টেবিলের ওপর একটা সাদা খাম। খামটা হাতে নিতেই মনে হলো এটা খুব সাম্প্রতিক সময়ে এখানে রাখা হয়েছে। খামের ওপর লেখা ছিল, আমাকে বাঁচাও। আমি খাম খুলে দেখলাম চিঠিটা যেন খুব তাড়াহুড়ো করে লেখা। তাতে লেখা, যদি আমাকে খুঁজে পেতে চাও রাতের বেলা পেছনের বাগানে এসো, কিন্তু সাবধান, কেউ যেন তোমাকে দেখতে না পায়। আমার ভেতরে রহস্য সমাধানের একটা অদম্য ইচ্ছা জেগে উঠল। ঠিক করলাম রাতে সেখানে যাব। রাত নামল, বাড়িটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। চারপাশে প্যাঁচার ডাক আর বাতাসের হালকা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি হাতে টর্চ আর একটা লাঠি নিয়ে পেছনের বাগানে গেলাম। বাগানে ঢুকতেই টর্চের আলোয় দেখতে পেলাম মাটির ওপর যেন কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ। দাগগুলো আমাকে নিয়ে গেল একটা পুরনো কুয়োর কাছে। কুয়োর পাড়ে দাঁড়িয়ে আমি শুনলাম কারো ফিসফিসানি, আমাকে মুক্তি দাও। কুয়ার ভেতর তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা আমাকে প্রায় ফেলে দিল। পরের দিন সকালে আমি গ্রামের একজন বৃদ্ধার কাছে এই বাড়ি আর কুয়ো নিয়ে জানতে চাই। তিনি বলেন, অনেক বছর আগে জমিদারের ছোট মেয়ে রাত্রি এই বাড়িতে হারিয়ে গিয়েছিল। কেউ জানে না সে কোথায় গেছে। লোকে বলে তাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, কারণ সে গ্রামের একজন সাধারণ ছেলেকে ভালোবেসেছিল। তবে তার দেহ কখনো পাওয়া যায়নি। সেই রাত থেকে বাড়িটা অভিশপ্ত। বৃদ্ধার কথা শুনে আমার শরীর শিউরে উঠল। আমি ঠিক করলাম আমি রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাবো। রাতের বেলা আবার সেই কুয়ার কাছে গেলাম। এবার কুয়োর ধারে একটা মেয়ের অবয়ব দেখতে পেলাম। সে সাদা শাড়ি পরে বসে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? আমি তোমাকে সাহায্য করতে চাই। মেয়েটি আমার দিকে তাকালো। তার চোখ দুটো লাল আর মুখে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা। সে বলল, আমাকে মুক্তি দাও। আমি এখান থেকে বের হতে চাই। আমার হত্যাকারীর নাম সবাইকে জানিয়ে দাও। আমি বললাম, তোমার হত্যাকারী কে? সে উত্তর দিল না। তার চেহারা ধীরে ধীরে মিশে গেল বাতাসে, কিন্তু একটা শব্দ শোনা গেল, 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর। পরের দিন আমি বাড়ির 3 নম্বর ঘরে ঢুকলাম। ঘরটা ছিল ধুলো আর জঞ্জালে ভরা। ঘরের কোণে একটা পুরনো সিন্দুক পেলাম। অনেক চেষ্টা করে সিন্দুক খুললাম। তার ভেতরে ছিল একটা রক্তমাখা ছুরি আর জমিদারের ছোট মেয়ের ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, আমাকে আমার নিজের বাবা কুয়ায় ফেলে দিয়েছে। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম। আমাকে কেউ বুঝলো না, কিন্তু একদিন সত্যি প্রকাশ পাবে। আমি এই ঘটনা নিয়ে পুলিশের কাছে গেলাম। তারা বাড়ি খনন করে কুয়া থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করল। ডিএনএ টেস্টে প্রমাণ হলো সেটা ছিল জমিদারের মেয়ের দেহ। গ্রামের মানুষ এই সত্য জেনে স্তব্ধ হয়ে গেল। জমিদারের বংশধরদের উপর অভিশাপের ভয় আরও বেড়ে গেল।
তবে আজও সেই বাড়ির কুয়োর ধারে মাঝে মাঝে গেলে শুনতে পাওয়া যায়, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও।